হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। আধুনিক ভারতের ইতিহাসের 14 নম্বর ক্লাসে আজকের টপিক হচ্ছে ওয়ারেন হেস্টিংস। এনার সম্পর্কে আমরা আজকে জানবো। এছাড়াও দুটো আইন সম্পর্কে জানবো, রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রক আইন এবং পিটের ভারত শাসন আইন। আমরা আগের দিনের ক্লাসে অর্থাৎ 13 নম্বর ক্লাসে আমরা পড়েছি মহাবিদ্রোহ সম্পর্কে, অর্থাৎ আমরা মহাবিদ্রোহ অবধি এগিয়ে গেছি। 1857 সাল অবধি আমরা কভার করেছি। দিয়ে আবার আজকের ভিডিও থেকে কিছুটা পিছিয়ে যাব। এই সময় যে আইনগুলো তৈরি হয় বিভিন্ন গভর্নর জেনারেল, তাদের সম্পর্কে আমরা এবার একটু ডিসকাস করব। তারপরে আবার এগোতে থাকবো 1857 পরে যে ঘটনাগুলো হয়েছিল সেইগুলো সম্পর্কে। তো তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো, অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নাও। যারা নতুন দেখছো এই সিরিজটা, এই চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা পেয়ে যাবে আধুনিক ভারতের ইতিহাস বলে একটা প্লেলিস্ট। একদম প্রথমেই সেখানে পরপর ক্লাসগুলো সাজানো আছে এবং একদম প্রথম থেকে দেখবে, যাতে কি হয় এই ক্লাসগুলো প্রত্যেকটা একটার সঙ্গে একটা লিঙ্ক রয়েছে, পরপর একটা ক্রমান্বয়ে এই ক্লাসগুলো চলছে। তো তোমাদের প্রত্যেকটা পরপর দেখলেই সুবিধা হবে। তো সেই জন্য প্রথম থেকে দেখতে থাকো। এই চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা এই ক্লাসগুলো সব পেয়ে যাবে। এছাড়াও অন্যান্য যে ক্লাস আমি তৈরি করেছি এই চ্যানেলে, সমস্ত এই প্লেলিস্টে সাজানো রয়েছে। তোমরা প্লেলিস্টে গেলে সমস্ত কিছু খুঁজে পেয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে আমি আনএকাডেমিতে লাইভ ক্লাস নিচ্ছি এবং লাইভ ক্লাসগুলো, এই প্রত্যেকটা ক্লাস ফ্রি ক্লাস। তোমরা ফ্রি ক্লাসগুলোতে অবশ্যই অংশগ্রহণ করো। ক্লাস টাইমিং হচ্ছে বুধবার থেকে রবিবার রাত্রি 9টায়। এই সময় আমি লাইভ থাকি আনএকাডেমি অ্যাপে। তোমরা প্লে স্টোর থেকে যারা আনএকাডেমি অ্যাপ ইউজ করোনি একদম, তারা আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং আমাকে খুঁজে পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলে তোমরা এই আমাকে খুঁজে পেয়ে যাবে এবং ক্লাসগুলো তোমরা দেখবে। প্রতিদিন লাইভ থাকার চেষ্টা করবে এবং এখানে আমরা এমসিকিউ প্র্যাকটিস করছি। প্রচুর পরিমাণে এমসিকিউ আমরা প্র্যাকটিস করব পরীক্ষার আগে, মানে ডাব্লিউবিসিএস পরীক্ষার আগের মধ্যে প্রচুর এমসিকিউ তোমাদের প্র্যাকটিস আমি করাচ্ছি এখানে। তার সঙ্গে এক্সপ্লেন করছি, নতুন কিছু তথ্য এখানে পাবে। তো অ্যাকচুয়ালি এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো অবশ্যই পার্টিসিপেট করো এই ক্লাসে। যদি তোমাদের কাছে কোড চাওয়া হয়, প্রথম যখন তোমরা অ্যাপ ডাউনলোড করবে, অ্যাকাউন্ট খোলার পর একটা কোড চাওয়া হবে। তো তোমরা এই কোডটা ইউজ করতে পারো, সর্বজিৎ 10। একবারই ইউজ করতে হবে, তারপরে আর ইউজ করতে হবে না কোথাও। কিন্তু একটা কোড চাওয়া হবে যারা একদম প্রথম অ্যাকাউন্ট খুলছো তাদের জন্য। তো এই কোডটা ইউজ করো এবং তারপরে যে ফ্রি ক্লাসগুলো আনএকাডেমি অ্যাপের উপর চলছে, সমস্ত ক্লাস তোমরা দেখতে পারবে এবং আমার ক্লাসগুলো অবশ্যই জয়েন করো। আমরা শুরু করব কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ যে আইনগুলো এই সময় প্রতিষ্ঠা হয়। কেন এই সময় এই আইনগুলো ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর আনে, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সেইটা সম্পর্কে আমাদের জানতে হবে। কি কি আইন আছে তার সম্পর্কে জানতে হবে, তাতে কি বলা ছিল এগুলো জানতে হবে। আর গভর্নর জেনারেলদের সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো আমরা এইগুলো দেখে এসেছি যে 1764 সালে বক্সারের যুদ্ধ হয়। বক্সারের যুদ্ধের পরে 1765 সালে যে এলাহাবাদের সন্ধি হয়, তার মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে, দেওয়ানি রাইটস পেয়ে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর এই দেওয়ানি মানে কি, দেওয়ানি বা রাজস্ব আদায় করার যে ক্ষমতা, সেটা যখন তারা পেয়ে যায়, দুজন ডেপুটি দিওয়ান নিযুক্ত করে তারা তাদের আন্ডারে। একজনের নাম মোহাম্মদ রেজা খা এবং আরেকজনের নাম সীতাব রায়। এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে একদম প্রথমের দিকে আলোচনা করেছি। তো এর ফলে যেটা হয়, সেটা দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয়ে যায়। ডুয়েল গভর্নমেন্ট সিস্টেম বাংলাতে চালু হয়ে যায়। 1765 থেকে 1772 সাল অব্দি এই দ্বৈত শাসন ব্যবস্থা চলে। এই ব্যবস্থার মূল বৈশিষ্ট্য যেটা ছিল বা মেন যে ব্যাপারটা ছিল, সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হিউজ কর্তৃত্ব রয়েছে, তাদের হাতে সমস্ত ক্ষমতা রয়েছে, কিন্তু তাদের কোনো দায়িত্ব নেই। তাদের কোনো দায়িত্ব গ্রহণ করতে হয় না ভারতের শাসন, মানে বাংলার শাসনে বা বাংলার এই রেভিনিউ কালেকশনে, কর আদায়, তাদের কোনো রকম দায়িত্ব নিতে হয় না। অন্যদিকে ভারতীয় যারা ছিল, অর্থাৎ ভারতীয় বলতে এই সময় নবাব ছিল, মুর্শিদাবাদের নবাব, তার হাতে ছিল প্রচুর দায়িত্ব। তাকে রেভিনিউ কালেক্ট করতে হতো, সমস্ত ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হতো, কিন্তু তার হাতে কোনো কর্তৃত্বই ছিল না, কারণ সমস্ত কর্তৃত্ব নিয়ে বসেছিল কে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার এই দুজনই যখন একসাথে কোনো একটা জায়গাতে শাসন করার চেষ্টা করছে, তার ফলে একটা চরম অরাজকতা সৃষ্টি হয়, যার ফলে বাংলার অবস্থা এই সময় খারাপ হয়ে যায়। এবং আমরা তার একদম প্রত্যক্ষ প্রমাণ কোথায় দেখতে পাবো, সেটা হচ্ছে 76-এর মন্বন্তরে। যাই হোক, অন্য একটা জিনিস আমরা এই সময় দেখবো, সেটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে
ফরমান লাভ করেছিল ফারুক সিয়ারের কাছ থেকে। সেই ফরমানের বলে বলিয়ান হয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করতে শুরু করে। অর্থাৎ তাদের বাণিজ্যে কোনো রকম ট্যাক্স দিতে হতো না, তারা বিনা ট্যাক্সে বাণিজ্য করতো। অন্যদিকে ভারতীয়দেরকে প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হতো, এটা তো একটা ব্যাপার ছিলই। এর সাথে সাথে কোম্পানির যারা কর্মচারী তারা নিজেদের ব্যবসা করতে থাকে এই ফরমানকে কাজে লাগিয়ে। তারা বলে যে মানে তাদের কাছে যে ফরমান রয়েছে অ্যাকচুয়ালি কার কাছে রয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে ফরমান রয়েছে, সেই কর্মচারীদের কাছে নেই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফরমান নিয়ে ব্যক্তিগত ব্যবসা এরা করতে শুরু করে। যার ফলে যেটা হয়, যখন সে নিজের ব্যবসা করছে তখন সে নিশ্চয়ই মাথা ঘামাবে না যে কোম্পানি কিভাবে ব্যবসা করছে বা কোম্পানির ব্যবসায় লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, সেই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। নিজেদের ব্যবসাটা বড় করার তারা চেষ্টা করত। যার ফলে কি হচ্ছে, এই সময় চরম দুর্নীতি দেখা যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। এবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদিকে দেউলিয়া হতে শুরু করে এবং যারা এখানকার কর্মচারী ছিল, সেই ছোট কর্মচারী থেকে বড় গভর্নর জেনারেল, তারা প্রত্যেকে হিউজ পরিমাণ অর্থ আদায় করছিল বা অর্থ লাভ করছিল। একদিকে যখন কোম্পানি দেউলিয়া অবস্থা হয়ে যায় তখন এখানকার যারা কর্মচারীরা ছিল তারা সমৃদ্ধ হতে শুরু করে। তো এইটার আমরা একটা প্রত্যক্ষ প্রমাণ দেখতে পাবো কোথায়, এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছ বাংলার ফোর্ট উইলিয়ামের যারা গভর্নর ছিল। এখানে আমরা আসছি একটু পরে। রবার্ট ক্লাইভের নাম তোমরা শুনেছো। রবার্ট ক্লাইভ 1767 সালে ভারত থেকে ইংল্যান্ডে ফিরে যান এবং তিনি গিয়ে একটা বিশাল ল্যাভিশ লাইফ লিড করতে শুরু করেন। প্রচুর ধন দৌলত নিয়ে তিনি ইংল্যান্ডে যান, তিনি একটা বড় দুর্গ মতো বানিয়ে ফেলেন। বিশাল তার অবস্থা ছিল সেই সময়। অন্যদিকে কোম্পানির অবস্থা কি, কোম্পানি তখন দেউলিয়া অবস্থা। কোম্পানি বারে বারে ইংল্যান্ডের ব্যাংকের কাছে গিয়ে চাইছে কি, লোন, আমাদের লোন দাও, না হলে আমাদের কোম্পানি উঠে যাবে। এবার এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার যে কোম্পানি, তাতে শেয়ারের ব্যবস্থা ছিল, আর সেই শেয়ার কিনে বসেছিল ব্রিটিশ পার্লামেন্টের যারা ব্যক্তি যারা ছিল তারা, অর্থাৎ পার্লামেন্টের যারা সদস্য ছিল তারাও সেই শেয়ার কিনে বসেছিল। অতএব তাদের লস হতে থাকে। অন্যদিকে তারা দেখছে যারা ব্রিটিশ কর্মচারী যারা ভারত থেকে রিটায়ার করে ইংল্যান্ডে আসছে, তারা প্রচুর ধন দৌলত নিয়ে আসছে। তাদের কনফিউশন লাগে যে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমাদের কোম্পানি একদিকে দেউলিয়া হচ্ছে, অন্যদিকে এই ব্যক্তিরা প্রচন্ড লাভ করছে। তখন থেকে ব্রিটিশ সরকার বুঝতে পারে যে এই কোম্পানির কাজের ওপর নিয়ন্ত্রণ আনার দরকার রয়েছে এবং তখন থেকেই পরপর তারা বিভিন্ন আইন বানাতে থাকে। এবং এর পিছনে আরো একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে 76-এর মন্বন্তর, যেটা সম্পর্কে আমরা কথা বলছিলাম। 1769 থেকে 1773 সালের মধ্যে, এই সময়টার মধ্যে বাংলাতে একটা বিভৎস দুর্ভিক্ষ দেখা যায়, যেটাকে 76-এর মন্বন্তর বলে। অ্যাকচুয়ালি এটা কবে হচ্ছে, 1770, ইংরাজির 1770-এ এই ফেমাইনটা হয়। মানে অনেক জায়গাতে তোমরা 1770 সালটা দেখবে, শুধু এক বছর এটা হয়নি, এই পুরো সময়টার মধ্যে এই ফেমাইন বা দুর্ভিক্ষ হয়। এবং এই দুর্ভিক্ষ কতটা ভয়ঙ্কর ছিল, জাস্ট এই ডেটাটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে পুরো বাংলার যা জনসংখ্যা ছিল তার 1/3 ভাগ মানুষ জাস্ট এই দুর্ভিক্ষে না খেতে পেয়ে মারা যায়। এইরকম সমস্ত ছবি আমাদের সামনে রয়েছে, সেই সময়কার ছবি, যে এরকম অবস্থা হয়েছিল। তো এই দুর্ভিক্ষ যখন ব্রিটিশ পার্লামেন্টের যারা বসে রয়েছে সদস্যরা, তারা দেখছে যে বাংলার এইরকম অবস্থা, আমাদের শেয়ারের দাম পড়ে গেছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া হওয়ার মুখে, তারা ব্যাংকের কাছ থেকে বারে বারে লোন চাইছে। অন্যদিকে ব্রিটিশ কর্মচারী যারা যারা ইংল্যান্ডে গিয়ে রিটায়ার করছে, তারা এত প্রচুর অর্থ নিয়ে প্রচুর ল্যাভিশ লাইফ লিড করছে। তখন তারা এবার ঠিক করে যে না, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবার রেগুলেশনের দরকার রয়েছে, তাদেরকে নিয়ন্ত্রণ করার দরকার রয়েছে। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আর শুধু ব্যবসা বাণিজ্য করছে না, তাদের হাতে রয়েছে শাসন ব্যবস্থা। আচ্ছা, এবার আমরা একটু বাংলার যে ফোর্ট উইলিয়াম, সেখানকার যারা গভর্নর ছিলেন তাদের সম্পর্কে একটু আলোচনা করব। 1757 সাল থেকে অ্যাকচুয়ালি এটা রয়েছে। 1757 কি হয়, 1757 সালে হয় পলাশির যুদ্ধ। এবং পলাশির যুদ্ধর পর থেকে যে বাংলায় যে ফোর্ট উইলিয়াম স্থাপন হয়েছিল, সেখানে একজন করে গভর্নর নিযুক্ত করার ব্যবস্থা শুরু হয় এবং এরা পরপর 7 জন গভর্নর নিযুক্ত হন। রজার ড্রেক, ইনি 1757 এক বছরই ছিলেন। তারপর রবার্ট ক্লাইভ চলে আসেন। রবার্ট ক্লাইভ 1757 থেকে 60 প্রথমবার কাজ করেন।
গভর্নর হিসেবে বা ফোর্ট উইলিয়ামের গভর্নর জেনারেল হিসেবে কাজ করেন। গভর্নর জেনারেল শব্দটা বলা এখন ভুল হবে, শুধু গভর্নর বলতে হবে। ফোর্ট উইলিয়ামের গভর্নর হিসেবে কাজ করেন তিনি 1757 থেকে 60। তারপরে 1760-এ তিনি একবার ইংল্যান্ডে ফিরে যান। তার সেই সময়টা 1760-এ যে সময়টুকু তিনি ছিলেন না, সেই সময় হালওয়েল ইনি গভর্নর ছিলেন 1760-এ। এই হালওয়েলের নাম আমরা পেয়েছি কোথায়? যখন ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা হয়, সেখানে ইনি একজন ব্যক্তি ছিলেন হালওয়েল। তো তিনি কিছুদিন সামলান। তারপরে হেনরি ভেন্সিটার্ট বলে একজন আসেন, যিনি 1760 থেকে 1765 অব্দি গভর্নর ছিলেন ওই ফোর্ট উইলিয়ামের। তারপরে রবার্ট ক্লাইভ সেকেন্ড টাইমের জন্য আসেন, কখন? 1765-তে। তিনি এসে এলাহাবাদের সন্ধি করেন। এগুলো আমরা আগে পড়ে এসেছি, সেই জন্য বলছি যে আগের ক্লাসগুলো দেখে নেবে, তাহলে লিঙ্ক করতে সুবিধা হবে। 1765-তে তিনি ফিরে এসেই প্রথমে এলাহাবাদের সন্ধি করেন, দিয়ে 1767 অব্দি তিনি গভর্নর হিসেবে কাজ করেন। আবার 1767-তে তিনি ইংল্যান্ডে ফিরে যান, যেরকম বললাম যে প্রচুর অর্থ নিয়ে তিনি ফিরে যান। তারপরে 6 নম্বর হচ্ছে হ্যারি ভেরেলেস্ট, ইনি 1767 থেকে 1769 অব্দি গভর্নর থাকেন। এবং কার্টিয়ার শেষ, এনার নামটাই রয়েছে এখানে দেখতে পাচ্ছ 1769 থেকে 72, কারণ এর পরেই রয়েছে আমাদের ওয়ারেন হেস্টিংস, তার সম্পর্কে আজকে আমরা পড়বো। আর এদের সম্পর্কে একটু একটু দরকার রয়েছে জানা, বিশেষত রবার্ট ক্লাইভ সম্পর্কে একটু জানা দরকার রয়েছে, যেটা আমি স্কিপ করে গেছি। আমি নেক্সট কোনো একটা ক্লাসে এদের সম্পর্কে একটু তোমাদের আলোচনা করে দেবো। তো এরপর থেকে যেটা হয় সেটা আমরা ওয়ারেন হেস্টিংস সম্পর্কে ফার্স্টে একটু জানবো। ওয়ারেন হেস্টিংসের কাজ, ওয়ারেন হেস্টিংস এখানে কি করেছেন, এইগুলো সম্পর্কে একটু জানবো। তারপরে আজকে যে দুটো আইন রয়েছে সেইগুলো সম্পর্কে জানবো। 1773 থেকে 1785 এই সময়টা তিনি বাংলার বা ফোর্ট উইলিয়ামের গভর্নর হিসেবে কাজ করেন। এবং এবার থেকে গভর্নর জেনারেল শব্দটাও আমরা অ্যাড করব। কখন থেকে? যখন থেকে নিয়ন্ত্রক আইন পাস হয়, তারপর থেকে তিনি গভর্নর জেনারেল হন। কেন হন সেটা আমরা যখন নিয়ন্ত্রক আইন পড়বো তখনই জানতে পারবো। আচ্ছা, ইনি অ্যাকচুয়ালি বাংলার গভর্নর জেনারেল হওয়ার আগে থেকে তিনি ভারতে ছিলেন। তিনি এখানে একজন কেরানি হিসেবে আসেন। কবে? 1750 সালে তিনি আসেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে একজন ক্লার্ক বা কেরানি হিসেবে যোগদান করেন। এবং বলা হয় যে ইনি একজন কেপেবল ছিলেন। যখন তিনি এই সময় আসেন খুবই ছোট, খুব বয়স তার নয়, এই অল্প বয়স থেকে তিনি সাইন করতে শুরু করেন এবং এক সময় রবার্ট ক্লাইভের চোখে পড়ে যান এবং রবার্ট ক্লাইভ তাকে কলকাতাতে ডেকে আনেন। প্রথমে তিনি মাদ্রাজ যে অঞ্চল, সে মাদ্রাজ প্রেসিডেন্সিতে কাজ করতেন কেরানি হিসেবে, ঠিক আছে। তারপরে তাকে কলকাতায় ডেকে আনা হয় এবং কলকাতায় ডেকে এনে 1758 সালে হেস্টিংস এনাকে মুর্শিদাবাদে ব্রিটিশ রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করে দেয়। অর্থাৎ মুর্শিদাবাদের যে কোর্ট ছিল, নবাবের যে সভা, তাতে একজন করে ব্রিটিশ রেসিডেন্ট রাখা হতো। অ্যাকচুয়ালি কি 1757-এর যুদ্ধের পরে মুর্শিদাবাদের নবাবের সেরকম ক্ষমতা ছিল না, মেনলি ব্রিটিশরাই ক্ষমতাশালী হয়ে যায় এবং একজন রেসিডেন্ট রাখা ব্যবস্থা এই সময় হয়, যে সেখানে বসে ব্রিটিশদের হয়ে কাজ করবে। ওয়ান টাইপ অফ ব্রিটিশদের প্রতিনিধি হিসেবে এখানে বসে থাকবে। তো সেই প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয় এনাকে। কবে? 1758 সালে। আর এই সময় বাংলার নবাব কে ছিলেন? মীর জাফর। মীর জাফরের সময় তাকে নিযুক্ত করা হয়। এরপরে এই কাজ তিনি করেন কবে? 1758 থেকে 1761 সাল অব্দি। এতটা ইম্পর্টেন্ট নয়, আমরা যেহেতু ক্রোনোলজিক্যালি এগোচ্ছি, সালগুলো তোমাদের বলছি, এটা পরপর বুঝতে পারবে কোন সময়ের আমরা কথা বলছি, সেই জন্য। তো এইভাবে কাজ করেন। এরপরে তার একটু আবার উন্নতি হয়, আরো বেশি উন্নতি হয়। কিভাবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির তিনি কাউন্সিলের সদস্য হয়ে যান এবং এই পদে তিনি 1761 থেকে 1764 সাল অব্দি কাজ করেন। কাউন্সিল কি? আমরা যে গভর্নরদের কথা দেখলাম, ফোর্ট উইলিয়ামের যে গভর্নর, শুধু ফোর্ট উইলিয়াম নয়, এই সময় ভারতে 3টে কাউন্সিল ছিল। কোথায় কোথায়? একটা তো অবশ্যই কলকাতা, ফোর্ট উইলিয়াম, নেক্সট হচ্ছে মাদ্রাজ এবং থার্ড বোম্বে। এই প্রত্যেকটা জায়গাতে একজন করে গভর্নর ছিল। গভর্নরের সঙ্গে একটা কাউন্সিল, মানে কয়েকজন ব্যক্তির একটা সভা রাখা থাকতো। সেই ব্যক্তিরা এবং গভর্নর এরা একসাথে মিলে শাসন পরিচালনা করত। তো এই কাউন্সিলের একজন সদস্য হয়ে যান ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার যে কাউন্সিল বা ফোর্ট উইলিয়ামে যে কাউন্সিল রয়েছে, সেইখানে তিনি একজন সদস্য হন এবং এদের কাজ হচ্ছে বাংলাকে সেই সময় নিয়ন্ত্রণ করা, বাংলার শাসন পরিচালনা করা। তো তার উন্নতি হয়। হেস্টিংস 1764-তে, অর্থাৎ
এই বছর দেখতে পাচ্ছ এখানে 1764-তে তিনি পদত্যাগ করে ইংল্যান্ডে চলে যান, কারণ এই কাউন্সিলের সদস্য তিনি ছিলেন। কাউন্সিলের অন্যান্য যারা মেম্বার ছিল তাদের সঙ্গে তার মতবিরোধ হয় এবং তিনি চলে যান। এবং এনার সম্পর্কে বলা হয় ইনি একজন সেই সময়ের যারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ভারতে ছিল যতটা কোরাপ্ট ছিল, ইনি অতটা কোরাপ্ট ছিলেন না। কারণ তিনি যখন ইংল্যান্ডে ফিরে যান এরকম মতবিরোধ করে, তার সঙ্গে যত টাকা ছিল সেই সমস্ত টাকা কিছুদিনের মধ্যেই ইংল্যান্ডে শেষ হয়ে যায়, তার সমস্ত অর্থকড়ি সব শেষ হয়ে যায়। অন্যদিকে যারা অন্যরা যাচ্ছিল তারা সেখানে গিয়ে রাজার মতো জীবনযাপন করছিল। এখানে এনাকে বলা হয় যে তিনি দেউলিয়া হয়ে যান। তখন তিনি আবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলেন যে তাকে ভারতে পাঠানোর জন্য, সেখানে কোনো একটা চাকরি দেওয়ার জন্য। এবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখছে কি ইনি একজন অভিজ্ঞ ব্যক্তি, অনেকগুলো পদ তিনি সামলেছেন, তাই জন্য তাকে মাদ্রাজে পাঠিয়ে দেওয়া হয়। কি হিসাবে? সেকেন্ড ইন কমান্ড। সেকেন্ড ইন কমান্ড বলতে মাদ্রাজ কাউন্সিলের যিনি প্রধান তারপরের যিনি ব্যক্তি, সেই হিসেবে তাকে পাঠানো হয় সেকেন্ড ইন কমান্ড। এবং 1769 থেকে 71 সাল অব্দি তিনি এই কাজটা করেন, এই পদে থাকেন। এবং ফাইনালি এরপরে তিনি সোজা কলকাতার বা বাংলার বা ফোর্ট উইলিয়ামের গভর্নর হয়ে যান 1771 সালে। এখনো পর্যন্ত তিনি গভর্নর জেনারেল হননি, এরপরে তিনি জেনারেল হবেন, গভর্নর জেনারেল হবেন। 1771 সালে যখন তিনি আসেন, টাইমটা মনে করো সেই সময় চলছে কি 76-এর মন্বন্তর। আমরা একটু আগে সেটা দেখে এলাম যে কি অবস্থা হয়। 1/3 জনসংখ্যা বাংলার একদম শেষ হয়ে যায়, জাস্ট সবাই এই 1/3 জনসংখ্যা মারা যায় জাস্ট একটা দুর্ভিক্ষের কারণে। তাহলে কত বড় একটা দুর্ভিক্ষ ছিল। কলকাতার গভর্নর হয়ে তিনি যখন আসেন, তিনি সেই অবস্থাটা বুঝতে পারেন যে প্রবলেমটা কোথায়। এবং তিনি একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন, অবশ্যই একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। তো তিনি এসেই বুঝতে পারেন যে দ্বৈত শাসন ব্যবস্থা হচ্ছে এর মূল কারণ। দ্বৈত শাসন ব্যবস্থাকে আগে বন্ধ করতে হবে। সেই কারণে প্রথমেই এসে তিনি 1772 সালে দ্বৈত শাসন ব্যবস্থা বন্ধ করে দেন। তো ডুয়েল গভর্নমেন্ট যেটা 1767 থেকে 1772 অব্দি চলে। 1767 থেকে শুরু করেন রবার্ট ক্লাইভ এবং 1772-এ শেষ করেন কে? ওয়ারেন হেস্টিংস। ওকে, এবার দ্বৈত শাসন ব্যবস্থা শেষ মানে কি? আর এরকম দুজন মিলে শাসন করবে না, মুর্শিদাবাদের নবাব নয়, ডাইরেক্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমস্ত কাজ করবে, রেভিনিউ কালেক্ট করবে, সমস্ত কিছু করবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার যে কাজটা রেভিনিউ কালেক্ট করা, ট্যাক্স আদায় করা, সেটাকে কি বলা হয়? দিওয়ানি বলা হয়। আমরা দেখেছি যে দিওয়ানি রাইটস বা দিওয়ানি অধিকার পেয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার এই দিওয়ানি কাজ করার জন্য যদি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে, তাহলে একটা কোনো ব্যক্তি লাগবে, দল লাগবে বা বোর্ড লাগবে যে তারা এই কাজটা করবেন। এতদিন কারা করছিল? ডেপুটি দিওয়ান যাদেরকে নিযুক্ত করা হয়েছিল, রেজা খাঁ এবং সীতাব রায়, তাদের সমস্ত পদ এই সমস্ত তুলে দেওয়া হয় এবং এখানে একটা রাজস্ব বোর্ড তৈরি করা হয় বা বোর্ড অফ রেভিনিউ তৈরি করা হয়। ঠিক হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। এই তো এখান থেকে যা রয়েছে সেগুলো সবই ওয়ারেন হেস্টিংসের সময় হয়, সেগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। রাজস্ব বোর্ড তৈরি করেন এবং রাজস্ব সংগ্রাহক বা কালেক্টর এই পদটা তৈরি করেন। কালেক্টর কি করবে? কালেক্টর এবং তার যে কর্মচারীরা রয়েছে তারা সকলে মিলে ডাইরেক্ট গিয়ে মানুষের কাছ থেকে গিয়ে ট্যাক্স বা রেভিনিউ কালেক্ট করে আনবে। সেই জন্য কালেক্টর বা রাজস্ব সংগ্রাহক এই পদটা তৈরি করা হয়। নেক্সট, তিনি একটা নতুন সিস্টেম চালু করেন ভূমি রাজস্ব ব্যবস্থা, যেটা ইজারা সিস্টেম বা ইতারাদারি সিস্টেম বলা হয়। এই সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট। ইতারাদারি সিস্টেমে কি বলা হয়? যে যে একটা ধরো জমি, বিভিন্ন জমিগুলোকে এরকম ধরো একটা জমি, সেটাকে নিলামে তোলা হয়। নিলাম তোলা হলো, এবং নিলাম মানে কি? বিভিন্ন ব্যক্তিরা বলবে যে আমি এত টাকায় নেব, আমি এত টাকায় নেব, সেরকম ভাবে নিলাম করা হয়। এবং যে সব থেকে বেশি টাকা দেবে, নিলামে যে জিতবে, তাকে 5 বছরের জন্য এই জমিটার দায়িত্ব দেওয়া হয় যে তুমি এখান থেকে রেভিনিউ বা ট্যাক্স কালেক্ট করবে। ওকে, তো এটা এই ইতারাদারি ব্যবস্থা এটাকে বলা হয়। এটা এনার সময় তৈরি হয়, বা এটাকে আরেকটা নাম দেওয়া যেতে পারে ইজারা ব্যবস্থা। 5 বছরের জন্য এটা ইম্পর্টেন্ট। কত বছরের জন্য? 5 বছরের জন্য, এটা মনে রাখতে হবে। আর এই যে ব্যবস্থাটা, এরপরে কর্নওয়ালিস যে ব্যবস্থা করেন সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। এই চিরস্থায়ী বন্দোবস্তের পূর্বসূরি বলা যেতে পারে এই ইতারাদারি ব্যবস্থাকে, যেটা ইনি তৈরি করেন। নেক্সট যে কাজটা করেন সেটা হচ্ছে হিন্দু এবং মুসলিম আইন সংশোধন। সংশোধন মানে কি? সংশোধন কিছু নয়, এই সময় তোমরা একটু পরে আমরা দেখবো যে সুপ্রিম কোর্ট তৈরি হবে। সেই সুপ্রিম কোর্ট যখন তৈরি হয়, সুপ্রিম কোর্টের কাজ কি?
বিচার করা। এবার বিচার কাদের করবে? ভারতীয়দের যখন বিচার করতে হবে তখন ভারতীয়দের জন্য আলাদা আইন চাই। তো সেই আইনটা নিশ্চয়ই ব্রিটিশ আইন হলে হবে না। তো তখনও ব্রিটিশ আইনের ব্যবস্থা সেইভাবে হয়নি। তো ভারতে তখন হিন্দু এবং মুসলিমদের আলাদা আলাদা ল ছিল, তাদের ল বুক ছিল। তোমরা যদি কেউ জানো কমেন্ট করে জানাবে আমাকে যে হিন্দু ল বুকের নাম কি। একটা হিন্দু ল বুকের নাম বলবে, মানে হচ্ছে হিন্দু আইনের বইয়ের নাম বলবে, এবং মুসলিম আইনের বইয়ের নাম বলবে। মানে বই বলতে মুসলিম আইন কোন পদ্ধতিতে মুসলিম আইন ডিফাইন্ড হতো সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট হচ্ছে ইনি কি করেন, যে হিন্দু এবং মুসলিম যে আইনগুলো রয়েছে সেইগুলোকে এক জায়গায় লেখার ব্যবস্থা করেন এবং সুপ্রিম কোর্ট কে নির্দেশ দেন যে তিনি সুপ্রিম কোর্ট এই যখন ভারতীয়দের বিচার করবে এই আইনগুলোর মাধ্যমে বিচার করবে। ওকে, জেলা পর্যায়ে তিনি দিওয়ানি এবং ফৌজদারি আদালত তৈরি করেন এবং কলকাতায় সদর দিওয়ানি এবং সদর নিজামত আদালত তৈরি করেন। এছাড়া সুপ্রিম কোর্ট তো আসবেই, সেটা আমরা পরে দেখছি। দিওয়ানি ফৌজদারি আদালত এবং সদর দিওয়ানি এবং সদর নিজামত আদালত তিনি প্রতিষ্ঠা করেন। অর্থাৎ বলা যেতে পারে যে ল সিস্টেম সেটা তিনি ফার্স্ট এইভাবে তৈরি করার চেষ্টা করেন। কলকাতাকে তিনি পার্মানেন্ট রাজধানী করে দেন। এতদিন অবধি মুর্শিদাবাদ রাজধানী ছিল, সেখান থেকে পুরোপুরিভাবে রাজধানীকে কলকাতায় স্থানান্তরিত করা হয় 1772 সালে। কারণ সেই সময় থেকে ওই ডুয়েল সিস্টেম ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং কলকাতাকে রাজধানী ঘোষণা করে দেওয়া হয়। আর মুর্শিদাবাদ থেকে কোষাগার স্থানান্তরিত করে তিনি কলকাতায় নিয়ে চলে আসেন। কোষাগার মানে যেখানে অর্থ জমা থাকবে। আচ্ছা, এনার সময় কিছু যুদ্ধ ইংরেজ এবং পেশোয়ার মধ্যে এই সময় পুরন্দরের সন্ধি হয়, এইগুলো সব আলোচনা করে নিয়েছি, তাই আর ডিটেলসে আমরা যাব না। তোমরা আগের ভিডিও যারা দেখোনি তারা দেখে নিয়েও পেয়ে যাবে। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ এনার সময় হয়, সালাবাইয়ের সন্ধি এনার সময় হয়, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ এনার সময় হয়, ম্যাঙ্গালোরের সন্ধি এনার সময় হয়। এই অবধি আমরা আগের সমস্ত পড়ে এসেছি। আচ্ছা, অযোধ্যার বেগমের ঘটনা, এটা ইম্পর্টেন্ট। 1782 সালে এই ঘটনাটা ঘটে। এইগুলো সম্পর্কে জানতে হবে একটু একটু করে, জাস্ট মনে রাখতে, মানে গল্পের মধ্যে বলবো আমি, তোমাদের জাস্ট মনে রাখতে হবে, এরকম নয় যে কিছু লিখতে হবে এবং মুখস্থ করতে হবে। এই ঘটনাগুলোর উল্লেখের কারণ কি? এই ঘটনায় পরে যেটা দেখবো আমরা, রোহিলা যুদ্ধ, তারপরে নন্দকুমারের ঘটনা, এই ঘটনাগুলোর জন্য পরবর্তীকালে যখন ওয়ারেন হেস্টিংসও যখন ইংল্যান্ডে ফিরে যান রিটায়ার করে, তখন তার বিরুদ্ধে মামলা চলে। তখন তার যারা বিরোধী পক্ষ ছিল তারা এই ঘটনাগুলোকেই তুলে আনে যে এই ঘটনাগুলো তুমি ভুল করেছো, অযোধ্যার বেগমের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছো বা যে যুদ্ধগুলো করেছো সেইগুলোতে বিভিন্ন যে প্রবলেমগুলো এসছে সেইগুলোর কারণ তুমি, সেই জন্য এরকম তার উপর একটা মামলাও চালানো হয় ইংল্যান্ডে। তো অযোধ্যার বেগমের যে ঘটনাটা ঘটেছিল সেটা কি ছিল? অযোধ্যার একজন নবাবের নাম তোমরা নিশ্চয়ই মনে রেখেছো, তার নাম হচ্ছে সুজাউদ্দৌলা। সংক্ষেপে সুজা লিখলাম। সুজাউদ্দৌলা, যার সঙ্গে ট্রিটি অফ এলাহাবাদের সন্ধি হয়েছিল। এই যখন মারা যায় তখন এর পুত্র যিনি সিংহাসনে বসেন তার কাছ থেকে গিয়ে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে রেভিনিউর একটা ভাগ চায়, বারে বারে চাইতে থাকে, তখন এই পুত্র বলে যে আমার কাছে কিছু নেই, আমার হাতে কিছু ক্ষমতা নেই, আমার সমস্ত যা এই সমস্ত সম্পত্তি বা সমস্ত কিছু রয়েছে কার কাছে? আমার মা এবং আমার ঠাকুমার কাছে, অর্থাৎ সুজাউদ্দৌলার মা এবং সুজাউদ্দৌলার স্ত্রীর কাছে। তো এরকম বলে, এবং এনার পুত্র বলে যে যদি এই রেভিনিউ গুলো বা এই অর্থ যদি তোমাদের পেতেই হয়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি পেতেই চায়, তাহলে তার মা এবং তার ঠাকুমার সঙ্গে যেন বুঝে নেয়। তো এরকম ঘটনা এরকম বলা হয়। তখন ইনি অর্থাৎ ওয়ারেন হেস্টিংস একটা সেনা দল পাঠান, এখানে একটা যুদ্ধ মতো হয়, তা এই সমস্ত ব্যাপার হয়। তো প্রবলেমটা কি হচ্ছে, আমরা যেটা দেখেছি আগে, ট্রিটি অফ এলাহাবাদের সন্ধিতে কি বলা হয়েছিল যে ইন্টারনাল অ্যাফেয়ার্স, অর্থাৎ এই সমস্ত রাজ্যগুলোর অভ্যন্তরীণ বিষয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অংশগ্রহণ করবে না, কিন্তু এখানে সেটাই করা হয়। তো যখন যেটা বললাম যে পরবর্তীকালে যখন ওয়ারেন হেস্টিংসের ওপর কোর্টে কেস চলে ইংল্যান্ডে, তখন এইগুলোই আরোপ লাগানো হয়েছিল যে দেখো তুমি এই ভুলগুলো করেছিলে। নেক্সট হচ্ছে রোহিলা যুদ্ধ। রোহিলাদের সঙ্গে যুদ্ধ 1774-এ। এই সময় কি হয়েছিল, রোহিলা আগের জায়গাটা কোথায় অবস্থিত সেটা বুঝতে হবে। এখানে যে জায়গাটা ছোট্ট করে দেখতে পাচ্ছ রোহিলখণ্ড, ঠিক তার পাশে যে রাজ্যটা অবস্থিত সেটা হচ্ছে আওয়াধ বা অযোধ্যা, অর্থাৎ সুজাউদ্দৌলার অযোধ্যা। এখানেও একটা ব্যাপার ঘটেছিল, এটাও জাস্ট গল্পের মতো মনে রাখো, মানে একদম মুখস্থ করে রাখতে হবে না। এটা যদিও 1805-এর ম্যাপ, কিন্তু ম্যাপে আমরা জাস্ট এইটা ম্যাপটা ইউজ করছি কেন, কোথায় অবস্থিত এটা দেখার জন্য। ব্যাপারটা কি হচ্ছে এখানে, আমরা তৃতীয় পানিপথের যুদ্ধ সম্পর্কে পড়ে এসেছি। আহমদ শাহ আবদালি অ্যাটাক করেন মারাঠাদের ওপর। যখন আহমদ শাহ আবদালি
অ্যাটাক করেন মারাঠাদের ওপর, তখন এই রোহিলখণ্ড থেকে রোহিলা যারা ছিল তারা আহমদ শাহ আবদালিকে সাপোর্ট করে। তো সেই যুদ্ধে মারাঠারা পরাজিত হয় এবং পরে যখন মারাঠারা আবার শক্তিশালী হয় তখন 1771 সালে, ইয়ার ইম্পর্টেন্ট নয়, জাস্ট গল্পের মতো মনে রাখো, 1771 সালে মারাঠারা কি করে, মারাঠারা এই রোহিলখণ্ডের ওপর আক্রমণ করে, প্রচুর এখানে ক্ষয়ক্ষতি হয় রোহিলখণ্ডের বা রোহিলাদের। তো এখানে এই ঘটনা ঘটার পর রোহিলখণ্ডের যারা যিনি শাসক ছিলেন তিনি বুঝতে পারেন যে আমাদের সাহায্য দরকার, আমরা যদি আবার মারাঠারা আক্রমণ করে, কারণ মারাঠাদের এরকমই নিয়ম ছিল বা স্বভাব ছিল, তারা বারংবার আক্রমণ করতো বিভিন্ন জায়গায়, তো সেইটা যাতে আবার হয় তখন যাতে আমরা নিজেদেরকে ডিফেন্ড করতে পারি, তাই জন্য আমাদের একজনের সঙ্গে কারোর সঙ্গে চুক্তি করে রাখা দরকার। এবং কার সঙ্গে করা যায়, পাশেই রয়েছে অযোধ্যা বা আওয়াধ, এবং তার সঙ্গেই চুক্তি করা হয়। সেই সময় অযোধ্যার যিনি নবাব তার নাম হচ্ছে সুজা-উদ-দৌলা। ওকে, এনার নাম তো আমরা কমন পেয়ে এসছি আগে। সুজা-উদ-দৌলা তখন নবাব ছিলেন এবং সুজা-উদ-দৌলার সঙ্গে চুক্তি হয় যে ঠিক আছে, যখন মারাঠারা অ্যাটাক করবে তোমাদের ওপরে, আমরা সাহায্য করব বটে, কিন্তু আমাদের একটা নির্দিষ্ট আমাদের একটা টাকা দিতে হবে। অ্যামাউন্টটা এক্স্যাক্টলি আমার এখন মনে পড়ছে না, 40 লাখ বা 45 লাখ এরকম কিছু টাকা দিতে হবে, ঠিক আছে। যদি অ্যাটাক হয় আমাদের সৈন্যবাহিনী ইউজ হবে, তো তার জন্য আমাদেরকে এই টাকাটা দিতে হবে। কে দেবে? রোহিলখণ্ড দেবে অযোধ্যাকে। তো রোহিলখণ্ড বলে ঠিক আছে, চুক্তি স্বাক্ষরিত। এইরকম ভাবে একটা চুক্তি হয়। ঠিক এই চুক্তি হওয়ার পরে 1771 পরে একটা সময়তে মারাঠারা আবার রোহিলখণ্ডের দিকে অগ্রসর হয়, কিন্তু তখন তারা আর অ্যাটাকটা করে না, মানে গিয়ে জাস্ট ফিরে আসে, অ্যাটাক হয় না এখানে। তখন যখন অ্যাটাক হচ্ছে না, মারাঠারা ফিরে যায়, তখন আওয়াধ বলে যে দেখো মারাঠারা এসেছিল, তোমাদেরকে অ্যাটাক করেনি, ফিরে গেছে, অতএব আমাদের টাকা দাও, যে টাকার চুক্তি হয়েছিল সেই টাকা আমাদের দাও। রোহিলখণ্ড বলে যে আমাদের তো চুক্তি হয়েছিল যদি অ্যাটাক হয়, তুমি যদি তোমার সৈন্য ইউজ করো তাহলে তো টাকা দিতে হবে, কেন এখন আমি টাকা দেবো? তখন রোহিলখণ্ডের অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা বলেন যে এরা অ্যাটাক করেনি কেন, মারাঠা অ্যাটাক করেনি এটা জেনেই যে তোমাদের সঙ্গে আমাদের একটা চুক্তি রয়েছে, সেই জন্যই অ্যাটাকটা করেনি। যদি না এরকম চুক্তি থাকতো তাহলে তোমরা তোমাদের উপর অ্যাটাক হতো, তো টাকা দাও। তো রোহিলখণ্ড ডাইরেক্ট বেঁকে বসে যে না, কোনো যুদ্ধ হয়নি, আমরা টাকা দেবো না। তখন অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা 1774 সালে, এগেন এটাও ইম্পর্টেন্ট নয় কবে অ্যাটাক করেন, 1774 সালে রোহিলখণ্ডের ওপর অ্যাটাক করেন। ওকে, আর যখন তিনি 1774-এ অ্যাটাক করতে যান রোহিলখণ্ডের ওপর, তখন তিনি ওয়ারেন হেস্টিংসকে বলেন, বাংলার যিনি নবাব তাকে বলেন যে আমরা একটা চুক্তি করেছি মনে আছে, এলাহাবাদের সন্ধি নাম ছিল 1765-তে, যখনই আমি কাউকে অ্যাটাক করতে যাব তখন তোমরা অর্থাৎ ব্রিটিশরা আমাকে সাহায্য করবে, এরকম চুক্তি হয়েছিল। তখন ওয়ারেন হেস্টিংস বলেন ঠিক আছে চলো, আমি সৈন্য পাঠিয়ে দিচ্ছি। অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা তার সেনাবাহিনী প্লাস ব্রিটিশ সেনাবাহিনী রোহিলখণ্ডের উপর অ্যাটাক করে 1774 সালে, এবং এখানে প্রচুর হত্যাকাণ্ড হয়, প্রচুর লুটপাট হয়, প্রচুর কিছু হয় এবং হিউজ ক্ষতি হয় রোহিলখণ্ডের এই সময়। এবং এই ঘটনাটা এনার সময় ঘটেছিল, এটা হচ্ছে রোহিলা যুদ্ধ নামে পরিচিত, 1774-এ হয়। আর যখন এটা ঘটে তখন মানে এটা যে ঘটনাটা সেটা পরবর্তীকালে এনার বিরুদ্ধে বলা হয় যে তোমার সময় এই সমস্ত ঘটনা ঘটেছে। নেক্সট হচ্ছে নন্দকুমারের ঘটনা, 1775-এ ঘটে। নন্দকুমার কে ছিলেন? নন্দকুমার একজন রেভিনিউ অফিসার ছিলেন, মহারাজা নন্দকুমার নামে পরিচিত, এবং ইনি অ্যালিগেশন এনেছিলেন ওয়ারেন হেস্টিংস এর ওপর যে ওয়ারেন হেস্টিংস হচ্ছে খুবই কুরাপ্ট একজন ব্যক্তি, প্রচুর কিছু করেছে, নন্দকুমার এটা বলেন। আর পরবর্তীকালে এই ঘটনা এটা বলেন অনেক আগে, কিন্তু 1775-এ নন্দকুমারকে ডাইরেক্ট ফাঁসি দিয়ে দেওয়া হয়, বিভিন্ন তার উপরে অ্যালিগেশন আনে কে? ওয়ারেন হেস্টিংস। এবং এই সময় সুপ্রিম কোর্ট তৈরি হয়ে গেছিল, সুপ্রিম কোর্টের নির্দেশে নন্দকুমারের ফাঁসি হয়ে যায়। এই ঘটনাটাও ঘটে এই সময়। চৈত সিং এর ঘটনা, চৈত সিং কে ছিলেন? বেনারসের রাজা ছিলেন, এবং এর সঙ্গে চুক্তি হয়েছিল, বেনারসের রাজা এনার সঙ্গে চুক্তি হয়েছিল যে ইয়ারলি একটা টাকা এই বেনারস দেবে কাকে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। তো এরকম চলে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেটা স্বভাব ছিল, বারে বারে গিয়ে বেশি বেশি করে টাকা আদায় করতে থাকতো, তারা বারে বারে গিয়ে দাবি করতে থাকে। তো সেই সময় চৈত সিং পালিয়ে যায় এবং তার বিরুদ্ধে একটা লড়াই হয়, এটাও হয় ওয়ারেন হেস্টিংস এর সময় বা তার নির্দেশে, এটাও তার বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল ওয়ারেন হেস্টিংস এর বিরুদ্ধে। আচ্ছা, এনার সময় কিছু ভালো কাজও হয়, যেমন জেমস অগাস্টাস হিকি এনার সময় বেঙ্গল গ্যাজেট বা কলকাতা জেনারেল অ্যাডভাইজার এটা শুরু করেন, যেটা হচ্ছে আমাদের ভারতের প্রথম নিউজ পেপার, এটা শুরু হয়। আচ্ছা, আর একটা ব্যাপার, নন্দকুমারের হত্যা হচ্ছে ফার্স্ট
পলিটিক্যাল মানে একটা হত্যা, ফার্স্ট হত্যা যেটা ব্রিটিশ আইনের মাধ্যমে করা হয়, কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে ফাঁসি দিতে হবে। তো প্রথমবার ব্রিটিশদের দ্বারা, ব্রিটিশ আইনের দ্বারা কোনো ব্যক্তিকে ফাঁসি দেওয়া হচ্ছে। আচ্ছা, 1774 সালে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এটা খুব ইম্পর্টেন্ট। উইলিয়াম জোন্স মেনলি ছিলেন এখানে, এনারও হাত ছিল, ওয়ারেন হেস্টিংসেরও হাত ছিল, তো সেটা এনার সময় হয়। এবং চার্লস ওয়েলকিন এনার সময় গীতার প্রথম অনুবাদ লেখেন। ওকে, এর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক না থাকলেও এনার সময় হয়েছিল। এবার আমরা রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রক আইনে চলে আসবো। ওয়ারেন হেস্টিংস সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রক আইন 1773। আমরা প্রথমে কারণ খুঁজে এসেছি যে কেন রেগুলেটিং আইন আনার প্রয়োজন হয়ে পড়ে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির করাপশন, যেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছে, অন্যদিকে ব্রিটিশ কর্মচারী যারা তারা লাভ করতে করতে প্রচুর অর্থ তারা লাভ করছে, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে। তখন ব্রিটেনের পার্লামেন্ট বুঝতে পারে যে এই কোম্পানির ওপর এবার নিয়ন্ত্রণ করা প্রয়োজন, নয়তো প্রবলেম হবে। এরা আর এখন শুধুমাত্র ব্যবসা করছে না, এরা শাসনেরও কাজ করছে। সেই জন্য রেগুলেটিং আইন বা রেগুলেটিং অ্যাক্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম নিয়ন্ত্রণ করার জন্য, ভারতে তারা যে কাজ করছে সেটা নিয়ন্ত্রণ করার জন্য আনা হয়। এবং এটা হচ্ছে প্রথম আইন যেটাতে কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থা শুরু করা হয়, সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন এখানে নিয়ে আসা হয়। অর্থাৎ এবার সেন্ট্রালাইজড ভাবে কেন্দ্রীয় নজর থাকবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি কাজ করছে ভারতের বসে সেইটা দেখার জন্য। তো লর্ড নর্থ ব্রুক ইনি ছিলেন সেই সময় প্রধানমন্ত্রী, যার সময় এই আইনটা পাস হয়। দুটো ডেটটা অতটা ইম্পর্টেন্ট নয়। 1773 10ই জুন এটা হাউস অফ কমনে তোলা হয়, সেখানে পাস হয়। এবং 1773 19শে জুন এটা হাউস অফ লর্ডসে তোলা হয়, সেখানেও এটা পাস হয়। হাউস অফ লর্ডস আর হাউস অফ কমন কি? ব্রিটেনে তখন পার্লামেন্ট ছিল, যেমন আমাদের আজকে পার্লামেন্ট রয়েছে। আমাদের পার্লামেন্টের যে নিম্নকক্ষ তাকে লোকসভা বলা হয় এবং উচ্চকক্ষকে রাজ্যসভা বলা হয়। তো ব্রিটেনের যে পার্লামেন্ট তার রাজ্যসভা ছিল হচ্ছে এই হাউস অফ লর্ডস, এবং লোকসভা হচ্ছে এই হাউস অফ কমন, যেটা এখনো রয়েছে তাদের এরকমই সিস্টেম। তো সেই সময় এই দুটো জায়গাতে পাস হয়, যেমন করে দুটো বিল পাস হয়, দিয়ে ফাইনালি আইনে পরিণত হয় নিয়ন্ত্রক আইন। এবং এখানে কি হয়, প্রথম যেটা কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থা শুরু হয়, ফার্স্ট টাইম শুরু হয় কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থা। অ্যাকচুয়ালি এই সময় শাসন ব্যবস্থা কেমন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির, সেটা আমরা একটু আগে যদিও আলোচনা করলাম। সেটা কি, ভারতে যে তিনটে প্রেসিডেন্সি রয়েছে, বোম্বে, কলকাতা আর মাদ্রাজ, সেখানে একজন গভর্নর থাকবেন এবং গভর্নরের একটা কাউন্সিল থাকবে, যে কাউন্সিল এবং গভর্নর এরা মিলে সেই জায়গাটা শাসন করবে। কলকাতার যে গভর্নর প্লাস কাউন্সিল তারা কলকাতা শাসন করবে, এইভাবে মাদ্রাজ এবং বোম্বে। অন্যদিকে ইংল্যান্ডে একটা গ্রুপ ছিল যাদেরকে বলা হচ্ছে কোর্ট অফ ডিরেক্টর। এরা কি করতো, ইংল্যান্ড থেকে নির্দেশ পাঠাতো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে কিরকম ভাবে কি হবে। অর্থাৎ আজকে যেমন বোর্ড অফ ডিরেক্টর থাকে কোনো একটা কোম্পানিতে, সেই বোর্ড অফ ডিরেক্টরের মতো ইংল্যান্ডের সেই সময় এটার নাম ছিল হচ্ছে কোর্ট অফ ডিরেক্টর। এরকম একটা ব্যবস্থা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেগুলেটিং আইন আসার আগে অবধি এইভাবে চলতো। এবার রেগুলেটিং আইনে কি কি বলা হয়, যে এবার থেকে কোম্পানির পরিচালকদের, অর্থাৎ এই যে কোর্ট অফ ডিরেক্টরে যারা বসে রয়েছে, তাদের সমস্ত প্রতিবেদন সরকারকে জমা দিতে হবে। সমস্ত রিপোর্ট, সেটা রেভিনিউ রিপোর্ট হোক, কি খরচা করছে, কোথায় যুদ্ধ করছে, কত খরচ হচ্ছে, সমস্ত কিছু সরকারকে জমা দিতে হবে। অর্থাৎ ব্রিটেনের যে সরকার, পার্লামেন্ট, তার কাছে জমা দিতে হবে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে এবার থেকে আর ইংল্যান্ডের মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের মনের মতো কাজ করতে পারবে না, নিজেরা যা খুশি সেরকম করে নিতে পারবে না। সেকেন্ড, এরপরে যেটা বলা হয়, বাংলার প্রশাসনিক কাজে গভর্নর জেনারেল এবং 4 সদস্যের কাউন্সিল দ্বারা পরিচালিত হবে। কোথায়? বাংলাতে, অর্থাৎ ফোর্ট উইলিয়ামে। অলরেডি ছিল গভর্নর এবং কাউন্সিল, অলরেডি ছিল, কিন্তু এখানে যেটা করা হয়, এই কাউন্সিলটাকে এবং গভর্নরকে একটু বেশি ক্ষমতা দেওয়া হয়। অন্যান্য যে জায়গাগুলো ছিল মাদ্রাজ এবং বোম্বে, তাদের থেকে বাংলাকে একটু বেশি ক্ষমতা দেওয়া হয়। এবং তাদের থেকে মাদ্রাজ এবং বোম্বে থেকে বাংলার গভর্নরকে আলাদা করার জন্য তার পাশে একটা নতুন শব্দ অ্যাড করে দেওয়া হয়, জেনারেল। এমনিতে তিনজনেই একই, জাস্ট এনার ক্ষমতা একটু বেশি, সেই জন্য এই জেনারেল শব্দটা অ্যাড করা হয়। আর এই সময় ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর ছিলেন, আর এই আইনটা যখন পাস হয় তখন অটোমেটিক্যালি তিনি বাংলার গভর্নর জেনারেল হয়ে যান। সেই জন্য বলা হয় তিনি হচ্ছেন বাংলার প্রথম গভর্নর জেনারেল, বা ফোর্ট উইলিয়ামের প্রথম গভর্নর জেনারেল। তো এটাই এখানে রয়েছে। নেক্সট হচ্ছে
এই যে 4 জন সদস্য, এখন গভর্নর জেনারেল রয়েছেন প্লাস 4 জন সদস্য, অর্থাৎ 5 জন টোটাল মেম্বার। এবার বাংলাতে যদি কোনো আইন পাস করা হয় বা কোনো ডিসিশন নেওয়া হয়, যাই হবে, আমরা কোথাও যুদ্ধ করতে যাব, কিছু করব, সেটা সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে নেওয়া হবে, অর্থাৎ ভোট হবে, ভোটে নেওয়া হবে। কিন্তু যে গভর্নর জেনারেল তিনি প্রথমেই ভোট দেবেন না। প্রথমে হচ্ছে এই 4 জন কাউন্সিলের যে সদস্য তারা ভোট দেবেন। যদি কোনো কারণে টাই হয়ে যায়, অর্থাৎ 2-2 হয়ে যায়, তখনই শুধুমাত্র গভর্নর জেনারেল ভোট দেবেন, তার আগে ভোট দেবেন না। তো এরকম একটা ব্যবস্থা এই সময় চালু হয়। সুপ্রিম কোর্ট তৈরি হয় 1774 সালে। বাংলাতে প্রথমবার সুপ্রিম কোর্ট তৈরি হয় এবং এলিজা ইম্পে প্রথম বিচারপতি নিযুক্ত হন। প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে এবং তার সঙ্গে আরো 3 জন অন্য বিচারপতি বা অন্য জাজ নিযুক্ত করা হয়। এবং কাজ কি? আইন, বোঝাই যাচ্ছে সুপ্রিম কোর্টের কি কাজ। 5 নম্বর যেটা বলা হয়, যেটা এখানে লেখা রয়েছে, সেটা হচ্ছে গভর্নর জেনারেল বোম্বাই এবং মাদ্রাসের ওপর কিছুটা শক্তি প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ এখনো পর্যন্ত বাংলার গভর্নর জেনারেলই প্রধান, সবার ওপরে সেরাম নয়, কিছুটা এক্সট্রা ক্ষমতা দেওয়া হয় এবং সেই জন্যই তাকে জেনারেল শব্দটা তার সঙ্গে অ্যাড করা হয়। আর এই কাজটা খুব ভালো কাজ করা হয়। আমরা দেখলাম যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছে। তার কারণ কি? নিজেদের বাণিজ্য, এখানকার যারা কর্মচারী যারা ছিল তারা নিজেরা ব্যবসা করতো। তো প্রথমেই সেটা বন্ধ করে দেওয়া হয় যে আজ থেকে কোম্পানির কর্মচারীরা বা কোম্পানির সঙ্গে যুক্ত যারাই রয়েছে ভারতে, তারা নিজেদের ব্যবসা করতে পারবে না। ব্যবসা শুধুমাত্র কে করবে? সেটা শুধুমাত্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করবে। এর সাথে সাথে আমরা ওয়ারেন হেস্টিংস এর সম্পর্কে পড়েছি। সেখানে একটা জিনিস অ্যাড করে নিতে পারো যে ওয়ারেন হেস্টিংস যে দস্তক প্রথা ছিল সেটাও তুলে দেন। দস্তক মানে কি? যেটা ফ্রি ব্যবসার অনুমতি। এই সময় ইংল্যান্ডের হোক বা অন্য কেউ হোক বা ভারতীয় হোক, প্রত্যেককে বলা হয় যে ট্যাক্স দিতে হবে, আর কোনো এইসব দস্তক ফস্তক চলবে না। যাই হোক, এখানে নিজস্ব ব্যবসা বন্ধ করে দেওয়া হয় এবং ভারতীয়দের কাছ থেকে উপহার নেওয়া বন্ধ করা হয়। এটার কারণ কি? এই সময় কি হতো, ভারতীয় যারা ব্রিটিশদের একটু বন্ধুস্থানীয় ছিল, যারা তারা সেই সমস্ত ভারতীয়রা অর্থ দিত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এবং তাদের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা লাভ করে নিত। এবার অর্থটা আর এইভাবে তো দেখানো হতো না, উপহার হিসেবে দেখানো হতো যে দেখো আমি এর কাছ থেকে গিফট নিয়েছি। আর এই গিফট, এই সমস্ত করেই এখানকার কর্মচারীরা এত বেশি অর্থ লাভ করতো। তো সেটা একদম বন্ধ করে দেওয়া হয় যে আজ থেকে কোনো ওয়ান টাইপ অফ, এটা কি ছিল? ঘুষ ছিল। ঘুষ দিয়ে কিছু সুযোগ সুবিধা কিছু ভারতীয় সেই সময় লাভ করে নিত। সেই ঘুষ নেওয়ার ব্যাপারটা এখানে বন্ধ করে দেওয়া হয়। 1781 সালে একটা সংশোধন আসে এই আইনটার উপরে, রেগুলেটিং অ্যাক্টকে কিছুটা সংশোধন করা হয়। প্রবলেমটা হয়ে যাচ্ছিল কি, যে সুপ্রিম কোর্ট তৈরি হয়, তার এখতিয়ার কতটা সেটাই বলা ছিল না রেগুলেটিং অ্যাক্টে। এবং তখন সুপ্রিম কোর্ট যা খুশি বিচার করতো, যা খুশি বলতে যেটাই দেখছে যে ভুল রয়েছে সেটারই বিচার করতো। এর ফলে প্রবলেম হয়ে যাচ্ছিল শাসন করতে। তো সুপ্রিম কোর্টের এখতিয়ার এখানে সংজ্ঞায়িত করা হয় যে তুমি কতটা অবধি বিচার করতে পারবে, কোন জায়গা অবধি বিচার করতে পারবে। সুপ্রিম কোর্টকে বলা হয় যে শুধুমাত্র কলকাতার মধ্যেই তুমি বিচার করতে পারবে। তার অঞ্চলে, সেই অঞ্চলে যে সমস্ত এইগুলো আসছে, বিচারের আসছে, সেইগুলো তোমরা বিচার করতে পারবে। অন্যদিকে বলা হয় যে গভর্নর জেনারেল এবং কাউন্সিলকে তোমার বিচারের বাইরে রাখতে হবে। প্রবলেম হচ্ছিল কি, গভর্নর জেনারেল যদি কিছু করেন সেটাও সুপ্রিম কোর্টে বিচার করা হচ্ছিল। এই এলিজা এমপি একজন মানে বলা হয় ওয়ান টাইপ অফ, তিনি প্রচন্ড আইন সম্পর্কে ছিলেন, সৎ টাইপের ব্যক্তি ছিলেন। তো গভর্নর জেনারেল যদি কোনো কাজ করে, সেটাতে যদি কিছু থাকে, ভুল প্রবলেম মনে হয়, সেটার বিচার করা শুরু হয়। তো সেই জন্য এই সংশোধনী আইন 1781 সালে বলা হয় যে গভর্নর জেনারেলকে তোমার থেকে এখতিয়ার থেকে বাইরে রাখতে হবে এবং তার কাউন্সিলকেও তোমার এখতিয়ার থেকে, সুপ্রিম কোর্টের এখতিয়ার থেকে বাইরে রাখতে হবে। প্লাস সংস্থার যারা কর্মচারী রয়েছে তাদেরকেও এখতিয়ার থেকে বাইরে রাখতে হবে। ওকে, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পুরো এর থেকে বাইরে রাখা হয় এবং রাজস্ব বিষয়ে যদি কোনো কিছু বিচার আসে সেটা তুমি করতে পারবে না, সুপ্রিম কোর্ট করতে পারবে না। এইগুলো এখানে বলা হয়। তো এটা একটা ছোট অ্যামেন্ডমেন্ট করা হয়, যেটা নিষ্পত্তি আইন বা অ্যান অ্যাক্ট অফ সেটেলমেন্ট বলা হয়, কারণ এখানে একটা সেটেলমেন্ট করা হয় সুপ্রিম কোর্ট কি কাজ করবে। আচ্ছা, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, যেটা এর সময় ওয়ারেন হেস্টিংস এর সময় আরো একটা কাজ হয়েছিল, সেটা হচ্ছে 1781-তে কলকাতা মাদ্রাসা তৈরি হয় বা ক্যালকাটা মাদ্রাসা। তখন তো কলকাতা নাম ছিল না, কলকাতা মাদ্রাসা, এটা অ্যাড করে নেবে, ওখানে লেখা নেই। কলকাতা মাদ্রাসা এনার সময়তেই তৈরি হয়, ওয়ারেন হেস্টিংস এর সময় তৈরি হয়। কি এটা কি? এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, বুঝতেই পারছো নাম থেকে। এবং এটা হচ্ছে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শুরু করে বা তৈরি করে, কলকাতা মাদ্রাসা।
আচ্ছা, নেক্সট হচ্ছে পিটের ভারত শাসন আইন, যেটা 1784 সালে পাস করা হয়, পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এবার এইটা যখন আইনটা পাস হয়, অ্যাকচুয়ালি প্রত্যেকটা আইন মনে রাখবে যে আগের আইনের থেকে পরের আইনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপরে ব্রিটিশ পার্লামেন্টের কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ আরো বৃদ্ধি করার ব্যবস্থা করে। রেগুলেটিং আইনের মাধ্যমে প্রথমবার নিয়ন্ত্রণ করার ক্ষমতা আসে, পিটের ভারত শাসন আইনের মাধ্যমে সেই ক্ষমতা আরো বৃদ্ধি পায়। এই সময় ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম উইলিয়াম পিট দ্য জুনিয়র, ঠিক আছে? তো তার নাম অনুসারে এই আইনটার নাম হয়ে যায় পিটের ভারত শাসন আইন। এখানে যেগুলো বলা হয় প্রথম, সেটা হচ্ছে ভারতে যে সমস্ত জায়গা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করেছে সেই সমস্ত জায়গা আজ থেকে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে থাকবে না, সেটা ব্রিটিশ অধিকার বলে ঘোষণা করা হয়, বা ব্রিটিশ পজেশন বলে ঘোষণা করা হয়। ব্রিটিশ মানে কি? ব্রিটেন, ডাইরেক্ট মহারানী ঠিক নয়, ব্রিটেনের মানে ইংল্যান্ড দেশের অধিকার বলে এটাকে বলতে হবে, কোনো কোম্পানির অধিকার নয়, এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকার নয়, এটা বলা হয়। ওকে, নেক্সট হচ্ছে এর সঙ্গে আরেকটা জিনিস তৈরি হয়, নিয়ন্ত্রণ বোর্ড। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ইংরেজিতে হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। এই বোর্ড অফ কন্ট্রোলের কাজ কি ছিল? সেখানে যাওয়ার আগে কারা কারা ছিল? এখানে টোটাল 6 জন মেম্বার ছিল, একজন চ্যান্সেলর, একজন সেক্রেটারি অফ স্টেট, একজন এবং রাজা দ্বারা মনোনীত 4 জন প্রিভি কাউন্সিলের সদস্য। টোটাল কজন? 6 জন। এতদিন অবধি ভারতে যা কাজ, সেটা রাজনৈতিক কাজ হোক বা ব্যবসায়িক কাজ হোক, ব্যবসায়িক কে করছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি করছে। রাজনৈতিক কাজ বলতে রেভিনিউ আদায় করা, সামরিক যুদ্ধ করা, যুদ্ধ সম্পর্কে ডিসিশন নেওয়া, যে কাদের সঙ্গে যুদ্ধ করব, কাদের সঙ্গে মিত্রতা করব, কার কাছ থেকে কত ট্যাক্স নেব, এগুলো হচ্ছে রাজনৈতিক কাজ, সেটাও করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্যবসায়িক কাজ অর্থাৎ ভারতে ব্যবসা করা, সেটাও করছে কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এই আইনের মাধ্যমে এই নিয়ন্ত্রণ বোর্ড বা বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। তাদের উপর দায়িত্ব দেওয়া হয় যে সমস্ত যে রাজনৈতিক কাজগুলো তোমরা দেখবে। এটাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কোর্ট অফ ডিরেক্টর আমরা একটু আগে দেখে এলাম আগের আইনে, তাদের কোনো হাত থাকবে না। এই নিয়ন্ত্রণ বোর্ড এই সমস্ত কাজ করবে, সামরিক কাজ, রাজস্ব বিষয়ক কাজ, কার সঙ্গে যুদ্ধ হবে, কার সঙ্গে বন্ধুত্ব করবে, এগুলো ঠিক করবে কে, বা সেইগুলোর ডিসিশন নেবে নিয়ন্ত্রণ বোর্ড। এরাও ইংল্যান্ডেই বসে রয়েছে, কিন্তু ইংল্যান্ডে বসে সেগুলো নির্দেশ পাঠাবে। অন্যদিকে যে কোর্ট অফ ডিরেক্টর যেটা ছিল, অলরেডি ছিল যেটা, সেই কোর্ট অফ ডিরেক্টর শুধুমাত্র ব্যবসায়িক কাজ দেখবে, এটা ব্যবসায়িক হবে, ব্যবসায়িক কাজ দেখবে, অন্য কোনো ব্যাপারে তারা মাথা ঘামাবে না। তো এর ফলে একটা দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু হয়। দ্বৈত শাসন ব্যবস্থার সঙ্গে এটার একটু তফাৎ রয়েছে। দ্বৈত শাসন কি? দুজনে শাসন করছে। আর এটা দ্বৈত নিয়ন্ত্রণ মানে কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করছে দুটো আলাদা বোর্ড, একটা বোর্ডের কাজ রাজনৈতিক, আর একটা বোর্ডের কাজ কি? ব্যবসায়িক। এটা হচ্ছে দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা। তো এটা মনে রাখতে হবে তোমাদের, পিটস ইন্ডিয়া অ্যাক্ট বা পিটের ভারত শাসন আইনের মাধ্যমে শুরু করা হয়। ভারতের যে গভর্নর জেনারেলের কাউন্সিল ছিল, মানে যেটা বাংলাতে বলছি আমি, এখানে ভারতে লেখা হয়েছে, অ্যাকচুয়ালি বাংলাতে হবে। বাংলার যে গভর্নর জেনারেল কাউন্সিল, কতজন মেম্বার দেখলাম আগের বারে? 4 জন মেম্বার ছিল, গভর্নর জেনারেল প্লাস তার সঙ্গে 4 জন মেম্বার, টোটাল 5 জন সদস্য ছিল। কিন্তু সেটা কমিয়ে দেওয়া হয়, 3 জন করে দেওয়া হয়। প্রবলেম হচ্ছে কি, এই 4 জন যারা ছিল তারা নিজেদের মধ্যে একটা দল তৈরি করে নিয়েছিল। 2 জন সবসময় একটা দলে থাকতো, তারা ভোটে হ্যাঁতে ভোট দিত, আর 2 জন নোতে ভোট দিত। এর ফলে বারে বারে যে গভর্নর জেনারেলকে কি করতে হতো? এখানে কাস্টিং ভোট দিতে হতো, তাকে বিচারক যে ভোটটা সেটা দিতে হতো। এটা যাতে, এই সমস্যাটা যাতে না হয়, সদস্য সংখ্যা 3 জন করে দেওয়া হয়, 4 জনের মধ্যে 4 জনকে কমিয়ে। আর এই এই আইনের মাধ্যমে ফাইনালি বোম্বাই এবং ম্যাড্রাসের যে প্রেসিডেন্ট রয়েছেন যারা, তাদেরকে বা প্রেসিডেন্ট বলতে গভর্নরও বলতে পারো, প্রেসিডেন্ট আর গভর্নর, এখানে প্রেসিডেন্ট লেখা হয়েছে, অ্যাকচুয়ালি গভর্নর। তো বোম্বাই এবং ম্যাড্রাসের যারা গভর্নর ছিল তাদেরকে বাংলার গভর্নর জেনারেলের পুরোপুরি অধীনস্থ করা হয়। অর্থাৎ ওই দুটো যে কাউন্সিল রয়েছে, তারা যদি কোনো ডিসিশন নিতে চায়, কোনো কিছু করতে চায়, আগে বাংলার গভর্নর জেনারেলের পরামর্শ নিতে হবে বা তার কাছ থেকে পারমিশন নিতে হবে, নয়তো আর তোমরা মানে বোম্বাই এবং ম্যাড্রাস না যুদ্ধ করতে পারবে, না চুক্তি করতে পারবে, কিছু করতে পারবে না। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে অহস্তক্ষেপ নীতি এখানে নেওয়া হয়। অহস্তক্ষেপ নীতি মানে
ইংল্যান্ডের পার্লামেন্ট বলে তোমরা ভারতে যুদ্ধ বা চুক্তি এগুলো যেমন মনের আনন্দে নিজেদের ইচ্ছে মতো করছিলে সেইভাবে করতে পারবে না। এবার থেকে এগুলো করার আগে একবার ইংল্যান্ডের পার্লামেন্টের পরামর্শ নিতে হবে। ইংল্যান্ডের পার্লামেন্ট যদি বলে যে ঠিক আছে যুদ্ধটা করো, তাহলে যুদ্ধ করতে পারবে, যদি বলে যে যুদ্ধ করবে না তাহলে করতে পারবে না। অতএব আরো বেশি এই করা হয়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আরো বেশি নিয়ন্ত্রণের মধ্যে আনা হয় পিটের ভারত শাসন আইনের মাধ্যমে। তো আমাদের আজকের ডিসকাশন, টপিক অফ ডিসকাশন এটাই ছিল। আশা করছি তোমরা পুরোটা বুঝতে পেরেছো। এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে জিকে একাডেমির টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এবং অ্যাবাউট সেকশনে রয়েছে, তোমরা এখানে গেলে পিডিএফটা পেয়ে যাবে। এর সাথে সাথে তোমরা অবশ্যই আমার অন্যান্য জায়গাতে ফলো করে নিও, ফেসবুকে ফলো করে নিও, টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে যেটার কথা বললাম অবশ্যই ফলো করো, এটা খুব ইম্পর্টেন্ট এই দুটো জায়গাতে, কারণ ক্লাসের নোটিফিকেশন তোমরা এখান থেকেই পেয়ে যাবে। আর যদি কিছু বলার থাকে তাহলে জিকে একাডেমি গ্রুপে আমাকে ফলো করতে পারো। এই জিকে একাডেমি গ্রুপে তোমরা মেসেজ করতে পারবে, প্রত্যেকটা লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ইনস্টাগ্রামেরও লিঙ্ক রয়েছে, তোমরা এগুলোতে আমাকে ফলো করতে পারো। আর আনএকাডেমির কথা বললাম, তোমরা আনএকাডেমিতেও অবশ্যই আমাকে ফলো করো, সেখানে ক্লাসগুলো দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, তোমরা ক্লাস দেখলেই বুঝতে পারবে। যারা নতুন এই চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও যদি ভালো লাগে এই ক্লাসটা। এরকম পরের ক্লাসগুলো তোমরা পেতে থাকবে পরপর, এবং তোমরা এই সাবস্ক্রাইব করা মানে জাস্ট ফ্রিতে তোমরা সাবস্ক্রাইব করতে পারবে, এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারবে। তো এই চ্যানেল, এই সদস্য জিকে একাডেমি পরিবারের সদস্য হতে পারবে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে।